বন্ধুরা, আমাদের এই মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন কৌশল সম্পর্কে শুনে এসেছি বা দেখে এসেছি। যেমন গড় মুনাফার হার, পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার। তোমাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আমরা এই গড় মুনাফার হার, পেব্যাক সময় পদ্ধতি, এনপিভি, আইআরআর এগুলো সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ভিডিওতে আলোচনা করব। তো সেই কথা মতো আমরা কিন্তু সর্বপ্রথম আমাদের যেই টপিকটা, অর্থাৎ আমাদের গড় মুনাফার হার নির্ণয় এবং এই পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি আশা করব এই ভিডিও দেখার পর তোমাদের গড় মুনাফার হার নিয়ে আর কারো কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তাই অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আমরা কিন্তু অলরেডি দেখেছি এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার বের করার সূত্র, যেটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। জাস্ট তোমরা একটু দেখে নাও বা নোট করে নাও। এরপরে আমাদের আসে আমাদের এই জিনিসটা, যদি আমাদের কার্যকরী মূলধন না থাকে, তারপরে যদি অঙ্কে কার্যকরী মূলধন ও ভগ্নাংশের মূল্য কিছুই না থাকে, তবে গড় বিনিয়োগ নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রধান সূত্র কিন্তু এইটা, গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। এখন গড় কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করব আমরা, গড় বিনিয়োগ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকবো। এরপরে যদি আমরা আসি, আমরা যদি ডিরেক্ট একটা প্রশ্ন দেখি, দেখো এখানে কি বলা আছে, স্কয়ার কোম্পানি লিমিটেডের কাছে বিনিয়োগের জন্য 1,60,000 টাকা আছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগের জন্য নিচের দুটি প্রকল্প বিবেচনা করছে, প্রকল্প এ এবং প্রকল্প বি। প্রারম্ভিক বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কর পরবর্তী যে মুনাফা সেটা দেয়া আছে। তো আমরা কিন্তু জানি আমাদের যদি গড় মুনাফার হার আমরা নির্ণয় করতে চাই, আমাদের কর পরবর্তী নিট মুনাফার প্রয়োজন হয়। এটা নিয়ে আমরা কিছু কাজ করতে হয় আমাদেরকে। তো এখান থেকে যদি আমরা গড় আয়ের হার নির্ণয় করি, প্রাথমিক বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি 75,000 টাকা, যেটা আমরা এখানে লেখা আছে। এরপরে আমাদের 18,000 টাকা দেয়া আছে। কর পরবর্তী মুনাফা দ্বিতীয় বছরের দেয়া আছে, কর পরবর্তী মুনাফা তৃতীয় বছরের দেয়া আছে 10,000 টাকা। এখান থেকে আমরা যদি গড় কর পরবর্তী মুনাফা নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে 18,000 যোগ 12,000 যোগ 10,000 ডিভাইডেড বাই 3 আমরা পেলাম 13,333.33 টাকা। এখান থেকে যদি আমরা গড় বিনিয়োগ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা পেলাম প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড বাই 2, যেটা আসে 37,500 টাকা। এবং এখান থেকে আসে আমাদের গড় মুনাফার হার, যেটা হচ্ছে গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100, যেটা আমরা পেলাম 35.56%। সো আমরা এখানে কি করলাম, আমরা কিন্তু এই সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, আমাদের গড় মুনাফা নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয়, গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তো এখানে গড় কর পরবর্তী মুনাফা আমরা নির্ণয় করলাম, যেহেতু আমাদের প্রশ্নে ডিরেক্টলি কর পরবর্তী মুনাফা দেয়া আছে। এখান থেকে আমাদের যে আয়ুষ্কাল সেটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 13,333 টাকা। এরপরে আসে গড় বিনিয়োগ, যেটা সেটা আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, কারণ এখানে কিন্তু কোনো কার্যকরী যে মূলধনের কথা বলা ছিল এইটা কিন্তু দেয়া নেই। কার্যকরী মূলধন যেহেতু দেয়া নেই, তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আর যদি ভগ্নাংশের মূল্য না দেয়া থাকতো, তাহলেও কিন্তু আমাদের এখানে ভগ্নাংশের মূল্য এখানে না লিখলেও হতো, কারণ এখানে তো ডিরেক্টলি আমাদের ভগ্নাংশের মূল্য কোনোটা দেয়া নেই। তো আমরা এখানে পেলাম গড় বিনিয়োগ 37,500 টাকা। এরপরে আমরা যদি যে সূত্রে বসাই, তাহলে আমরা পেলাম প্রকল্প এ এর যে গড় আয়ের হার সেটা হচ্ছে 35.56%। সো তার মানে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রকল্প এর ARR বা হচ্ছে গড় আয়ের হার, যেটা সেটা। তো আমি আশা করব এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যদি আরো একটা ম্যাথ দেখি, দেখো এখানে কি বলা আছে, জনাব আলম একটি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তিনি একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা করছেন। প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত নগদ বহিঃপ্রবাহ 2 লক্ষ টাকা। প্রকল্পের মেয়াদ 4 বছর এবং ভগ্নাংশের কোনো মূল্য নেই। কোম্পানি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে। প্রয়োজনীয় আয়ের হার 10% এবং কর্পোরেট কর 40%। প্রকল্পটির প্রাক্কলিত করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ, অর্থাৎ এখানে করপূর্ব নগদ প্রবাহ দেয়া আছে। আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এই গড় মুনাফার হার নির্ণয় করব, আমাদেরকে কিন্তু কর পরবর্তী যে নিট মুনাফা সেটা লাগবে, কিন্তু এখানে দেয়া আছে করপূর্ব নগদ প্রবাহ। সো করপূর্ব নগদ প্রবাহ থেকে কিভাবে আমাদের কর পরবর্তী নিট মুনাফাতে আমরা গিয়েছিলাম, সেই প্রসিডিউরটা আমাদেরকে এখানে দেখতে হবে। অলরেডি কিন্তু সেটা আমরা আগের সলিউশনে বা আগের যে ভিডিওটাতে সেখানে আমরা দেখেছিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কর পূর্ব যে নগদ প্রবাহ সেটা দেয়া আছে। এখান থেকে আমাদেরকে অবচয়টা আমাদেরকে বাদ দিতে হবে। অবচয় কিভাবে নির্ণয় করলাম সেটা আমরা এখানে দেখলাম। এখানে আসবে 50,000 টাকা। কর পূর্ব যে মুনাফা সেটা আমরা দেখলাম। তারপর হচ্ছে কর, যেটা কর 40%, আমাদের এখানে প্রশ্নে দেয়া ছিল
তো এখানে আমাদের দেয়া আছে কর্পোরেট কর 40%, সো এখানে আমরা 40% পেলাম। তো এরপরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কর পরবর্তী নিট মুনাফা। সো কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করার জন্য যদি কর পূর্ববর্তী নগদ প্রবাহ থেকে আমরা আসি, সেক্ষেত্রে এই প্রসিডিউরগুলো সবসময় ফলো করতে হবে। কর পূর্ববর্তী নগদ প্রবাহ বাদ অবচয়, এরপরে আসে কর পূর্ব মুনাফা, এরপরে বাদ কর, তাহলে আসে আমাদের কর পরবর্তী নিট মুনাফা। তো আমরা এখানে পেলাম আমাদের যে কাঙ্ক্ষিত যে বার্ষিক অবচয় সেটাও 50,000 টাকা। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে গড় নিট মুনাফা সেটা আমরা পাচ্ছি 19,500 টাকা। কারণ হচ্ছে আমাদের এই যে গড় নিট মুনাফা যত আমাদের কর পরবর্তী যে মুনাফাগুলো ছিল নিট মুনাফা সেটার সাথে আমাদের আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হয়। তো এখানে আসে 19,500 টাকা। এরপরে আসে আমাদের গড় বিনিয়োগ, তো প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। আমরা এখানে পেলাম আমাদের যে কাঙ্ক্ষিত যে গড় বিনিয়োগ সেটা 1 লক্ষ টাকা। তো এখান থেকে যদি আমরা গড় মুনাফার হার নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। সো এখানে আমরা পেলাম 19,500 ডিভাইডেড বাই 1 লক্ষ ইন্টু 100। তো আমাদের এখানে যে কাঙ্ক্ষিত যে গড় মুনাফার হার সেটা কিন্তু 19.50%। সো এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত গড় মুনাফার হার নির্ণয় করার ওয়ে। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো এবং বুঝতে পারবে। সো আমাদের মেইন যেটা মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের গড় মুনাফার হার নির্ণয় করার সূত্র, গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। তো এটা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর আসে 19.50%। তো তার মানে প্রকল্পটির যে গড় মুনাফার হার এটা আসে 19.50%। তো এবার আমরা আসি আমাদের এই যে গড় মুনাফার হার সম্পর্কে আমরা জানলাম এগুলোর কিছু সুবিধা নিয়ে। সো গড় মুনাফার হারের কিছু সুবিধা নিয়ে যদি আমরা আলোচনা করি, গড় মুনাফার হার পদ্ধতি সহজ বিধায় এটা নির্ণয় করা সহজ। আমরা কিন্তু দেখলাম তুলনামূলকভাবে এই গড় মুনাফার হার কিন্তু ইজিলি নির্ণয় করা যায়। এই পদ্ধতি সহজ ও সরল বলে যে কোনো ব্যবসায়ী এই পদ্ধতি পরিচালনা করতে পারে এবং শীঘ্রই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ যত ইজি হবে তত তাড়াতাড়ি নির্ণয় করা যাবে এবং সেগুলো নিয়ে কাজও করা যাবে। এরপরে আসে এক্ষেত্রে প্রকল্পগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনকালের সব নগদ প্রবাহের বিবেচনায় আনা হয়, ফলে লাভজনক প্রকল্পগুলো বাদ পড়ার সম্ভাবনা এক্ষেত্রে কম। এরপর আসে মুনাফার হার পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত হারের সাথে প্রতিষ্ঠানের প্রত্যাশিত হারের তুলনা করা সহজ হয় এবং এরপরে আসে এই পদ্ধতিতে প্রাপ্ত মুনাফার হার প্রকল্প নির্ধারণের মানদণ্ড, সুতরাং এটি অপেক্ষাকৃত নির্ভরযোগ্য। তো এগুলো ছিল মূলত আমাদের এই গড় মুনাফার হারের সুবিধা। এখন যেখানে সুবিধা থাকবে সেখানে কিন্তু আমাদের অসুবিধাও রয়েছে। তো এবার আমরা এই গড় মুনাফার হারের অসুবিধাগুলো দেখব। প্রথমে আসে নগদ প্রবাহকে বিবেচনায় আনে না, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে নগদ প্রবাহ বিবেচনা করে না। এরপরে আসে প্রকল্পের আয়ুষ্কাল বিবেচনা করে না। এরপর আসে বিনিয়োগের পরিমাণ বিবেচনা করে না, অর্থের সময় মূল্য বিবেচনা করে না। এইটা আমাদের গড় মুনাফার হারের অন্যতম একটা সমস্যা, কারণ আমরা জানি আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো নেওয়া হয় সাধারণত এই টাইম ভ্যালু অফ মানির উপর ভিত্তি করে। কারণ এরকম যদি চিন্তা করা হয় 5 বছর পরে 1,000 টাকা পাবে, বাট 5 বছর পরের যে 1,000 টাকার মূল্য আর বর্তমান মূল্য তো সেম না। তো তার মানে অর্থের সময় মূল্য বিবেচনা করে না, এটা একটা অন্যতম অসুবিধা। এরপরে সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আনে না এবং সবশেষে ইহা ঝুঁকি বিবেচনা করে না, বা এই গড় মুনাফার হার ঝুঁকি বিবেচনা করে না। এরপর আমরা যদি কিছু এক কথায় প্রশ্নের উত্তর দেখি, এখানে বলা আছে গড় উপার্জন হার পদ্ধতির উদ্দেশ্য কি। তো আমরা কিন্তু জানি যে গড় উপার্জন হার পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে লাভজনক প্রকল্প নির্ণয়। এরপর আসে মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হলো, তো আমরা কিন্তু জানি মূলধন বাজেটিং এর সহজ পদ্ধতি হচ্ছে গড় উপার্জন হার পদ্ধতি। এরপর আসে ARR পদ্ধতিতে বিবেচিত হয় না অর্থের সময় মূল্য, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। এরপরে গড় মুনাফার হার নির্ধারণে ব্যবহৃত হয় আয় বিবরণী এবং গড় উপার্জন পদ্ধতি অর্থাৎ ARR, যেটা প্রকল্প মূল্যায়নের সবচাইতে প্রাচীন পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। এখন তোমাদের প্রশ্ন এরকম আসতে পারে যে প্রকল্প মূল্যায়নের সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঠিক উত্তর দিতে হবে গড় উপার্জন পদ্ধতি। এরপর আমরা যদি কিছু MCQ দেখি যাতে করে তোমরা এই পর্যন্ত ভিডিওগুলো থেকে কি বুঝতে পারলে সেটা নির্ণয় করার জন্য। দেখো এখানে কি বলা আছে, প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছর সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়। তো আমরা কিন্তু এখান থেকে আর পরের যদি প্রশ্নটা দেখি, জনাব কবির 5 বছরের জন্য 80 লক্ষ টাকার একটি প্রকল্পে বিনিয়োগ করলেন, তার গড় বিনিয়োগ কত লক্ষ টাকা হবে। সো তোমরা একটু নিজেরা চিন্তা করো এটা সঠিক উত্তর কি হবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো এবং পরবর্তী স্লাইডের সাথে এটা মিলিয়ে নেবে।
তো আমরা যদি দেখি প্রতি বছরের প্রত্যাশিত মোট মুনাফাকে মোট বছর সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু গড় নিট মুনাফা পাওয়া যায়, এবং এরপরে আমরা যদি 5 বছরের জন্য 80 লক্ষ টাকার একটি প্রকল্পে বিনিয়োগ করে, গড় বিনিয়োগ আমরা জানি আমাদের যে প্রারম্ভিক যে ইনভেস্টমেন্টটা থাকবে সেটা দ্বারা 2 ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশের মূল্য থাকে সেটার কাজ করতে হবে। যেহেতু কোনো ভগ্নাংশের মূল্য নেই, তার মানে আমরা 80 লক্ষ ডিভাইডেড বাই 2 যদি দিই তাহলে আসে 40 লক্ষ টাকা। এরপর আমরা আসি XYZ লিমিটেডের নতুন প্রকল্প জীবন এর গড় নিট মুনাফা 58,000 টাকা এবং গড় মুনাফার হার 16% হলে প্রকল্পটির বিনিয়োগ কত টাকা হবে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে প্রকল্পটির যে গড় বিনিয়োগ যেটা হবে সেটা হবে আমাদের 3,62,500 টাকা। কারণ দেখো এখানে কি বলা আছে, যেটা বলা আছে যে গড় মুনাফার হার নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমাদের বলা হয় গড় বিনিয়োগ সেটা হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় মুনাফার হার। সো গড় নিট মুনাফা আমরা এখানে বসালাম ইনটু 100 হবে, কারণ হচ্ছে আমাদের মুনাফার হার নির্ণয় করার জন্য কিন্তু 100 গুণ দিতে হতো। সো এটা এই সাইডে আসবে এবং ডিভাইডেড বাই 16 হবে, এবং আমাদের এখানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে যে ব্যাপারটা, এই যে গড় বিনিয়োগটা এই সাইডে আসবে আর এবং আমাদের গড় মুনাফার হারটা নিচে আসবে, এবং যেহেতু ইনটু 100 ছিল এটা উপরের সাথে গুণ হবে। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 3,62,500 টাকা। সো সবসময় যে আমাদেরকে গড় মুনাফার হার নির্ণয় করতে হবে ব্যাপারটা এরকম না, অনেক সময় আমাদেরকে গড় বিনিয়োগ এটা নির্ণয় করতেও বলতে পারে। এরপর আমরা আসি এই ভিডিওর সর্বশেষ যে প্রশ্নটা, কোন পদ্ধতিতে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহৃত হয়। নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীণ মুনাফার হার, গড় মুনাফার হার, পেব্যাক সময়। আমরা কিন্তু জানি যে নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে গড় মুনাফার হারের ক্ষেত্রে, যেটা আমরা আমাদের পুরো আলোচনাতে আমরা দেখলাম। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। আমাদের এই আলোচনাটা মূলত এই পর্যন্তই ছিল। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো করে এই টপিকটা বুঝতে পেরেছো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।